2026-এর একদম মার্চের শেষের দিকে ইয়ার এন্ডিং চলছে। পুলিশ অফিসে অনেক কাজের চাপ। ভারতের মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার এসপি অফিস, মানে সবথেকে টপমোস্ট পুলিশের অফিস ওটা। এসপি বাবু তখনও ওখানে আসেনি। একজন ব্যক্তি সকাল সকাল ওখানে উপস্থিত হয়েছে এবং সে চুপচাপ বসে আছে। তাকে ওই অফিসের কম বেশি অনেকেই চেনে। সে কি কোনো ক্রিমিনাল? না, সে ক্রিমিনাল না। অ্যাকচুয়ালি একটা সময় ওই অফিসে সে কাজ করত, মানে সে নিজেও একটা পুলিশ অফিসার ছিল। দেন তাকে ওখানকার যে বাদবাকি কলিগরা ছিল তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, তুমি সাত সকালে এখানে এসেছো কেন? তখন সে বলে যে এসপি সাহেব কখন আসবে এটা শুধু আমাকে বলো। তখন সবাই বলে যে এসপি সাহেবের আসার তো এক্স্যাক্ট কোনো টাইম নেই। তিনি আজকে অফিসে আসতেও পারেন, আবার নাও আসতে পারে। তুমি তো জানো তার কত ফিল্ড ভিজিট থাকে। কিন্তু সেই ব্যক্তি, যার নাম হচ্ছে আশিস, সে ওখানে বসেই থাকে। পুলিশ হয়ে এসপি অফিসে সে কেন বসে আছে? তার এগেনস্টে কি কোনো মামলা চলছে? সে কি পুলিশের মধ্যেই কোনো করাপশন ধরে ফেলেছে? সে কি কোনো অভিযোগ জানাবে? দীর্ঘ 3 থেকে 4 ঘন্টা ওয়েট করার পর যখন এসপি সাহেব আসে, তখন সে আশিসের দিকে তাকিয়ে বলে যে আশিস, আমি কোনোভাবে কনসিডার করতে পারবো না। তখন আশিস চুপচাপ দাঁড়িয়ে বলে, স্যার আপনার সাথে আমার কথা আছে, কিন্তু আপনি যে বিষয়ে ভাবছেন আমি কথা বলবো, অ্যাকচুয়ালি সেই বিষয়ে কোনো কথা নেই। তখন এসপি তাকে তার নিজের রুমে ডেকে বলে যে আশিস বলো কি ব্যাপার। আশিস বলে আমার ওয়াইফ খুনি। এসপি সাহেব একদম অবাক হয়ে যায় এবং সে আশিসের চোখের দিকে তাকিয়ে থাকে। আশিস পুরো ব্যাপারটা কনফার্ম করার জন্য সে আবারও বলে যে হ্যাঁ, আমার ওয়াইফ একটা খুনি। আমি 3 বছর ধরে এই জিনিসটা জানতাম, কিন্তু আমি লুকিয়ে রেখেছিলাম। আশিস এই কথাটা যখন এসপি সাহেবকে বলে, এসপি সাহেব প্রথমে তো অবাক হয়েছিল, কিন্তু তারপর সে নিজেও হাসতে শুরু করে। তার কারণ সেও কয়েকদিনের মধ্যেই এই আশিসের কাছে পৌঁছাতে চলেছিল। কিন্তু দেখুন কি অদ্ভুত ব্যাপার, আশিস নিজে থেকেই এসপি অফিসে এসে সমস্ত কিছু স্বীকার করে নিচ্ছে। এই পর্যায়ে এসে আপনারা ঘটনাটা ঠিকঠাক বুঝতে পারছেন না। আপনারা ভাবছেন যে একটা পুলিশ অফিসার সে এসপি অফিসে আসলো, এসে বলল তার ওয়াইফ খুনি। সেটা শুনে এসপি অবাক হলো, দেন সে হাসতে শুরু করলো। ব্যাপারটা কি, চলুন ঘটনাটা একদম শুরু থেকে শুরু করি। সালটা 2023, 28শে এপ্রিল, মানে বলতে পারেন 2026-এর ওই তারিখ থেকে নেয়ার অ্যাবাউট 3 বছর আগের ঘটনা বলছি। সেই দিন জয়ন্তবাবু পুলিশ স্টেশনে যাবে। তার পুলিশ স্টেশনে যেমন ডিউটি আছে, তার সাথে সাথে ইলেকশনের জন্য এসপি অফিসেও ডিউটি আছে। তো তাকে প্রথমে এসপি অফিস যেতে হবে, দেন তার নিজের থানাতে যেতে হবে। সে তার থানাতে হেড কনস্টেবল হিসাবে কাজ করে। সবাই তাকে একজন সৎ পুলিশ অফিসার হিসেবে চেনে। সে আর 5টা পুলিশ অফিসারের মতো না যে নানান করাপশনের মধ্যে জড়িয়ে পড়েছে। যাওয়ার আগে তার মেয়ে নিজের হাতে তার জন্য একটা মিল্কশেক তৈরি করে দেয়। সেই মিল্কশেকটা খেয়ে সে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায়। অ্যান্ড দেন যখন এসপি অফিসে পৌঁছায়, তার না বুকের মধ্যে একটু ব্যথা করতে থাকে। এই জিনিসটা সে কলিগরা বলে যে আপনার হয়তো গ্যাস হয়েছে, আপনি সকালবেলা কি খেয়েছেন? তখন সে বলে যে আমার মেয়ে আমাকে একটা মিল্কশেক করে দিয়েছে, আমি সেটা খেয়েই অফিসে এসেছি, আর কালকে রাত্রেবেলা আমি তেমন কোনো হেভি খাবারও খাইনি। তাহলে গ্যাসটা এলো কোথা থেকে? তখন এক বিজ্ঞ ব্যক্তি বলে যে গ্যাস যে কোনো জায়গা থেকে হতে পারে। গ্যাস বলতো আমাদের ভারতীয়দের একটা কমন জিনিস, আপনি একটা গ্যাসের ওষুধ খেয়ে নিন। সে একটা গ্যাসের ওষুধও খায়, কিন্তু তারপর ব্যথাটা কমে না। অবস্থা খারাপ দেখে কলিগরা জয়ন্তবাবুকে সোজা হসপিটালের উদ্দেশ্যে নিয়ে যায়। কিন্তু হসপিটালে যাওয়ার আগেই জয়ন্তবাবু জ্ঞান হারিয়েছে এবং যখন তাকে হসপিটালে পৌঁছানো হয়, তখন ডাক্তার তাকে চেক করে বলে এই ব্যক্তির মৃত্যু হয়ে গেছে। পুলিশ থানার মধ্যেই এক পুলিশের এইভাবে মৃত্যু হয়ে গেল, তাও আবার তার কলিগদের সামনে। সবাই কোথাও না কোথাও একদিকে দুঃখে নিমজ্জিত হয়ে গেছে, তার সাথে সাথে তারা চমকেও গেছে। যেহেতু এই মৃত্যুটা নর্মাল মৃত্যু না, দেখুন
কেন তার হঠাৎ করে মৃত্যু হলো এটা তো বাইরে থেকে দেখে বোঝা যায় না। ডাক্তার প্রাথমিকভাবে বলেছে যে যেহেতু সে বলেছিল তার বুকে ব্যথা হচ্ছে, মোস্ট প্রবাবলি এটা হার্ট অ্যাটাক হবে। কিন্তু পুলিশের নিয়ম কি? ময়না তদন্ত করার। এবার বাড়ির লোককে খবর দেওয়া হয়। জয়ন্তবাবুর মেয়ে আরিয়া আসে, তার সাথে সাথে জয়ন্তবাবুর ওয়াইফও আসে। দুজনেই প্রচণ্ড কান্নাকাটি করতে থাকে, যেটা ভেরি নর্মাল হয়। জয়ন্তবাবুর ময়না তদন্ত হয় এবং যেরকম ডাক্তার বলেছিল ঠিক সেই রকমই রেজাল্ট বেরিয়ে আসে। জয়ন্তবাবুর মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে। তারপর তার শেষ কর্ম করে দেওয়া হয়। জয়ন্তবাবুর যখন মৃত্যু হয়েছিল তখন তার বয়স মাত্র 48 বছর ছিল। জয়ন্তবাবুর ফ্যামিলিতে একটা প্রবলেম ছিল। অ্যাকচুয়ালি জয়ন্তবাবুর যে মেয়ে আছে আরিয়া, তার বয়স সবে 19 বছর। 19 বছরের মেয়ে প্রেম করা শুরু করেছে। এটা যখন জয়ন্তবাবু এবং তার ওয়াইফ জানতে পারে, তারা তাদের মেয়েকে বোঝায় যে এটা পড়াশুনোর বয়স, প্রেমের বয়স অনেক পড়ে আছে, তুমি আগে পড়ো, বোঝো, দেন প্রেম করো, বিয়ে করো, তাতে আমাদের কোনো প্রবলেম নেই। কিন্তু ইয়ং রক্ত, তারা তো মা বাবাকে মেনলি শত্রুই মনে করে। তো এই ক্ষেত্রেও সে শত্রুই মনে করেছিল, বারবার রিভোল্ট করছিল। কিন্তু এর মাঝেই এইভাবে জয়ন্তবাবুর মৃত্যু ওই ফ্যামিলিটাকে রীতিমতন নাড়িয়ে দেয়। আরিয়া রীতিমতন ভেঙে পড়ে। একে তার বাবা তার প্রেম মানত না ঠিকঠাক করে, সেইখানে তার মনে যেমন একটা কষ্ট ছিল যে সে মানাতে পারেনি তার বাবাকে, উল্টো দিকে তার বাবার এই রকম হঠাৎ মৃত্যুর জন্যও সে ভেঙে পড়েছিল। এর মাঝেই আরিয়া বলে যে মা, আমি একা থাকতে পারছি না, আমার পক্ষে এইভাবে থাকা সম্ভব না, আমার বারবার থেকে থেকে বাবার কথা মনে পড়ছে। তো এই ক্ষেত্রে 2 মাস যেতে না যেতেই রাজকন্যার বিয়ের ব্যবস্থা হয় এবং বিয়ে যার সাথে হয় সেও পুলিশে চাকরি করে। এই ছেলেটার সাথেই আরিয়ার মেনলি প্রেম ছিল। কিন্তু এখানে সবথেকে বড় কোশ্চেন যেটা আমার মনে এসেছে সেটা হচ্ছে, হিন্দু মতে ক্লোজ কোনো রিলেটিভের মৃত্যু হলে সাধারণত 6 মাসের আগে কোনো মতে বিয়ে করাই যায় না, আর অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে 1 বছর পর। তো এই ক্ষেত্রে কি করে আরিয়া কোন নিয়ম করে সে বিয়েটা করলো সেটা আমার জানা নেই। যদিও বিয়ের পরেই আরিয়া একটা নর্মাল লাইফ লিড করে। সে পুরনো সমস্ত কিছু আস্তে আস্তে ভোলার চেষ্টা করে তার হাজব্যান্ডের সাথে মুভ করে। এইদিকে যেহেতু জয়ন্তবাবু মাত্র 49 বছর বয়সে তার নিজের অফিসেই মারা যায় হার্ট অ্যাটাকে, সেহেতু কম্প্যাশনেট জব মানে তার যে চাকরিটা আছে সেটা পাওয়ার কথা তার ফ্যামিলির কারণ। আরিয়ার এইদিকে 19 বছর বয়স হয়ে গেছে, তো তাকে এই জবটা দেওয়া যায়। তাকে এই ব্যাপারে অবগত করা হয় এবং 2025 সালে তার ট্রেনিং শুরু হয়। কিন্তু যখনই তার ট্রেনিং শুরু হয় তখনই তার জীবনে আবারও একটা খারাপ জিনিস নেমে আসে। সেটা হচ্ছে তার হাজব্যান্ডকে সাসপেন্ড করে দেওয়া হয়। সে ডিসিপ্লিন মেনটেন করছিল না। যখন সাসপেন্ড করে দেওয়া হয়, যখন মাইনে স্টপ করে দেওয়া হয়, তখন আরিয়া এবং তার হাজব্যান্ডের মধ্যে প্রচণ্ড ঝামেলা শুরু হয়। এবং এই ঝামেলাতে আরিয়ার হাজব্যান্ড একটা জিনিস দেখতে পায় যে আরিয়া যে তাকে খুব ভালোবাসতো সে আর তাকে ভালোবাসে না, ছেলেদের সাথে ঘুরতে যায়, তার কোনো খোঁজখবর নেয় না, অর্ধেক টাইম বাড়ির বাইরে থাকে, শুধুমাত্র ইনস্টাগ্রাম রিলসেই সে টাইম দিচ্ছে। এতে সে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। সে বলে যে দেখো, আমার চাকরির অবস্থা এখন এরকম, তো তুমি তো পুলিশে আছো, তুমি তো স্যালারি পাচ্ছ, তো তুমি আমাকে হেল্প করবে। দেন আরিয়া বলে, আমি তোমাকে কি হেল্প করব? তোমার চাকরি চলে গেছে, তুমি জানো, আমি কিভাবে হেল্প করব সেটা আমাকে বলতে এসো না। এইখানেই তাদের মতবিরোধ শুরু হয়। আরিয়ার হাজবেন্ড, যার নাম হচ্ছে আশিস, সে নিজেও পুলিশে চাকরি করত। সেই সময় সে সাসপেন্ড হয়ে বসে আছে, কিন্তু তারও চাকরি পাওয়ার ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। সেটা হচ্ছে আশিসের বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। 2021 সালে তার যখন মৃত্যু হয়, তার চাকরিটা আশিস পায়। ওই সেম কোয়ার্টারে আশিস আর আরিয়া থাকতো এবং সেখান থেকেই তাদের প্রেমের জন্ম হয়। এবং যখন তারা লুকিয়ে লুকিয়ে প্রেম করত কেউ তো জানতো না, কিন্তু একটা সময় হয় না, প্রেমিক প্রেমিকা ভাবে আমাদের কেউ দেখছে না, বুঝছে না, জানছে না, আমরা সবার থেকে লুকিয়ে লুকিয়ে প্রেম করছি। ঠিক সেই রকমই এক সময় আশিস আর আরিয়াকে জয়ন্তবাবু ধরে ফেলে।
জয়ন্তবাবু তাদেরকে বোঝায়, আরিয়াকে স্পেশালি বোঝায় যে তোমার লাইফটা পুরো পড়ে আছে, ও তো চাকরি করছে, কিন্তু তোমার তো এখনও লাইফে অনেকটা পথ চলতে হবে, পড়াশুনো কমপ্লিট করো, দেন নয় প্রেম সাথী মহব্বত সমস্ত কিছুই এক এক করে আসবে। কিন্তু মেয়ে আর শোনে কই, এর মধ্যেই জয়ন্তবাবুর মৃত্যু হয়ে গেছে, আশিস আর আরিয়ার বিয়েও হয়ে গেছে। আরিয়া যেই না ট্রেনিংটা শুরু করলো, আশিসকেও সাসপেন্ড করে দেওয়া হলো। অ্যাকচুয়ালি দেখো, যে ডিসিপ্লিন মেনটেন না করার জন্য আমি জব থেকে সাসপেন্ড হই, সেই ডিসিপ্লিন তো মেনটেন করতে পারিনি আমি তোমার জন্য। তোমার সাথে পার্টিতে যেতাম, ড্রিঙ্ক করতাম, দেন অফিস যেতাম না, এই কারণেই তো সমস্ত কিছু হয়েছে। তখন আরিয়া বলে, তোমাকে করতে কে বলেছিল? আমি বললেই কি তুমি করবে? আশিস এটা শুনে রীতিমতন অবাক হয়ে গেছে। তাদের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি 8-9 মাস চলে। ইন দ্য লাস্ট চলে আসে 2026-এর ফেব্রুয়ারি মাস। এই ফেব্রুয়ারি মাসে আশিস তার এক বন্ধুকে ফোন করে। সেই বন্ধুকে সে অনেক গোপন কথা বলে এবং সেই বন্ধু এই সমস্ত কিছু শুনে বেশ অবাক হয়ে যায়। তার চেনা পরিচিত এক কনস্টেবল ছিল। আশিসের সেই বন্ধু তার পরিচিত সেই কনস্টেবলকে আশিসের বলার সমস্ত কিছু বলে দেয়। এবার সেই কনস্টেবল এই জিনিসগুলো শুনে রীতিমতন অবাক হয়ে যায়। দেন সে থানাতে গিয়ে বলে। থানাতে এই ব্যাপারটা নিয়ে তেমন কোনো উচ্চবাচ্য করা হয় না। তারপরেই থানাতে একটা চিঠি আসে। এবার এসপি অফিসে অনেক চিঠি আসে, সেই সমস্ত চিঠি পড়াও হয় না, কিন্তু এখানে সেই চিঠিটা পড়া হয়েছিল এবং সেখানে ক্লিয়ারলি লেখা ছিল যে অ্যাকচুয়ালি যাকে আপনারা সতী সাবিত্রী ভাবছেন সে একটা খুনি। সে তার নিজের বাবাকে খুন করেছে এবং সেই বাবাকে খুন করে তার চাকরিটা সে এখন ভোগ করছে। এবার এই রকম উড়ো চিঠি অনেক আসে, এইগুলোকে সাধারণত মিথ্যা বলা হয় এবং পুলিশ খুব একটা এগুলোকে পাত্তা দেয় না। কিন্তু এই যে চিঠিটা আছে, এই চিঠিটা প্রথমবার আসার পর যখন কাজ হয় না, তখন চিঠি প্রেরক এই জিনিসটা বুঝতে পেরে সে আরও একটা চিঠি পাঠায় এবং সেই চিঠির সাথে কিছু চ্যাট, কিছু কল রেকর্ডিংস, সেইগুলো সমস্ত কিছু পাঠায়। সেইগুলো শোনার পর পুলিশ রীতিমতন অবাক হয়ে যায়। তারা কি শুনছে তারা নিজেদের কানেই বিশ্বাস করতে পারছে না। একটা মেয়ে তার নিজের বাবাকে এইভাবে প্লটিং করে হত্যা করেছে, যেটা পুলিশের চোখের সামনে হয়, কিন্তু পুলিশ ধরতে পারে না। পুলিশ তলায় তলায় কল ডিটেল রেকর্ড সমস্ত কিছু এক এক করে চেক করা শুরু করে। তার মধ্যেই চলে আসে 2026-এর মার্চ এন্ড। আরিয়ার হাজব্যান্ড আশিস সোজা থানায় যায়। সে এসপি সাহেবের সাথে কথা বলে। সে বলে যে আরিয়া খুনি, সে খুন করেছে তার নিজের বাবাকে। এই জিনিসটা প্ল্যান করতে সে হেল্প করেছে এবং তার এক কাজিন ব্রাদার যে বিষ এনে দিয়েছিল, যার নাম হচ্ছে ঝন্টু। এসপি এই সমস্ত কিছু শুনে সে হাসতে থাকে। সে বলে যে দেখো আশিস, তুমি পুলিশে ঢুকেছিলে তোমার বাবার মৃত্যুর পর। তোমার বাবার জবটা পেয়ে তুমি পুলিশের ট্রেনিংটা হয়তো ঠিকঠাক করে করোনি, না হলে বুঝতে পারতে। আমরা সমস্ত দিকেই লক্ষ্য রাখি, দেরিতে হলেও আমাদের চোখ পড়ে। তো এই ক্ষেত্রে আমাদের অলরেডি চোখ পড়ে গেছিল, আমরা অলরেডি তদন্ত শুরু করে দিয়েছিলাম। তখন এসপি বলে তুমি চিঠি পাঠিয়েছিলে। তখন আশিস বলে আমি তো কোনো চিঠি পাঠাইনি। তখন এসপি সাহেব বলে তাহলে তুমি যাকে বা যাদেরকে এই ব্যাপারে বলেছিলে তাদের মধ্যে হয়তো কেউ এক্সপোজ করে দিয়েছিল। এই কারণে আমরা অলরেডি তোমার এগেনস্টে, তোমার কাজিন ব্রাদার ঝন্টুর এগেনস্টে, তার সাথে সাথে আরিয়ার এগেনস্টেও এক এক করে প্রমাণ জোগাড় করা শুরু করেছিলাম। জাস্ট আমরা ওয়েট করছিলাম সমস্ত কিছু গুছিয়েই তোমাদের বাড়িতে রেইড করতাম। ভালোই করেছো, তুমি চলে এসেছো। আরিয়া তখন পুলিশের ট্রেনিং নিচ্ছে। তাকে ট্রেনিং গ্রাউন্ড থেকে সোজা নিয়ে যাওয়া হয় থানার লকআপে। সেখানে আরিয়া, আশিস এবং ঝন্টু তিনজনকে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই জিজ্ঞাসাবাদে যে ঘটনাটা উঠে আসে সেটা বেশ চমকপ্রদ। আরিয়া যখন আশিসের সাথে প্রেম করছিল, সে জানতে পারে যে আশিস যে চাকরিটা পেয়েছে সে নিজের যোগ্যতায় পায়নি। তার বাবা যেহেতু কাজ করতে করতেই মারা গেছিল, সেহেতু সে তার বাবার চাকরিটা পেয়েছে। এবং এইভাবেই ইজিভাবে পড়াশুনো না করে, কোনো ট্রেনিং কিছু না করে এইভাবে আশিস যে চাকরিটা পেয়েছে না, এই জিনিসটা আরিয়া হজম করতে পারছিল না। সেই সময় হঠাৎই একদিন সে আশিসকে বলে
যে আশিস, আমিও আমার বাবার জবটা করতে চাই, তোমার বাবা যেভাবে মারা গেছে সেইভাবেই পুরো প্ল্যানটা সাজাতে হবে। তখন আশিস বলে, আমার বাবা তো দীর্ঘদিন অসুস্থ ছিল, সেই কারণে সে মারা গেছে। তখন আরিয়া বলে যে আমার বাবাকেও এইভাবে মরতে হবে, আমার চাকরিটা লাগবে। তো পুরো প্লটিং শুরু হয়। আরিয়া গুগলে সার্চ করে কীভাবে কাউকে আস্তে আস্তে অল্প অল্প বিষ দিয়ে মারা যায়, যেটা ময়না তদন্তেও ধরা পড়বে না। তারপর আরও একাধিক প্লটিং করে ধরা পড়ে। অ্যান্ড 25শে এপ্রিল যেদিন জয়ন্তবাবু এসপি অফিসের উদ্দেশ্যে রওনা দেবে, সেদিন আর ওয়াইফ মানে আরিয়া নিজের মাকে বলে যে মা, তোমাকে রান্না করতে হবে না, বাবা ব্যস্ত আছে, আমি একটা মিল্কশেক করে দিচ্ছি। বাবা সেটা খেয়েই চলে যাবে। তার মধ্যে সে কিছু ওষুধ মিশিয়ে দেয় এবং সেটা খাওয়ার পরেই যখন জয়ন্তবাবু অফিসে যায়, তার হঠাৎই হার্ট অ্যাটাক আসে এবং তার মৃত্যু হয়। আপনারা বলবেন, যেহেতু আরিয়া মিল্কশেকে ওষুধ মিশিয়েছে, ময়না তদন্তে কেন ধরা পড়েনি? এখানে পুলিশের বড় একটা গাফিলতি আছে। সেটা কি? পুলিশ ময়না তদন্ত তো করেছিল, কিন্তু ভিসারা রিপোর্টটা তারা করায়নি। তারা ভেবেছিল যেহেতু ময়না তদন্ত বলছে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে, তাকে কেই বা মারবে, হয়তো তার মৃত্যুটা লিখিত ছিল, এই কারণেই তার মৃত্যু হয়েছে। এইভাবে পুলিশের নেগলিজেন্সে ভিসেরা রিপোর্টের অ্যাকচুয়াল তদন্তই হয়নি, অ্যাকচুয়ালি ভিসেরার রিপোর্টটাই নেওয়া হয়নি। তো এই গাফিলতির জন্যই আরিয়া সেই সময় বেঁচে যায়। তখন আশিস বলে যে অ্যাকচুয়ালি আরিয়া আমাকে বিষ জোগাড় করতে বলেছিল, কিন্তু আমি বিষ পাবো কোথা থেকে? আমি আমার এক কাজিনকে বলেছিলাম, সেই কাজিন 5,000 টাকায় রফা করেছিল, সে ট্যাবলেট এনে দিয়েছিল, আমি সেটাই আরিয়াকে দিয়ে দিয়েছিলাম। পুলিশের কাছে এখন অনেক প্রমাণ আছে, কল ডিটেল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, অডিও রেকর্ডিং, ইউপিআই পেমেন্ট টু ঝন্টু, তারপর গুগল সার্চ। তো এই সমস্ত প্রমাণ দেখে আমার যেটুকু মনে হয় এখানে এই তিনজনই ভালো মতন সাজা পাবে। আশিস যে বন্ধুকে মেনলি সব কথা খুলে বলেছিল, সেই হয়তো এক্সপোজ করেছে পুরো ব্যাপারটা, সেই হয়তো চিঠিটাও পাঠিয়েছে। সবশেষে আপনাদের একটা কথা মনে হতে পারে যে এই যে সমস্ত প্ল্যানিংয়ে আশিস হেল্প করেছে, আশিস কি তার নিজের বাবাকে মেরেছে? এই ব্যাপারটা পুলিশ তদন্ত করে, কিন্তু তদন্ত করে সমস্ত রেকর্ড চেক করে দেখতে পায় যে আশিসের বাবা কিন্তু 2018 সাল থেকেই বেশ অসুস্থ ছিল। এই আজ যায় তো কাল যায়। 2021 সালে তার মৃত্যু যখন হয়, সেটা একদম নর্মাল মৃত্যুই ছিল। আশেপাশের প্রতিবেশীরা এটা মোটামুটি কনফার্ম করে, যেহেতু বডির দাহকার্য অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে। তো এই ক্ষেত্রে তদন্তের তেমন কোনো স্কোপ নেই যদি না কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট আশিস রেখে দেয়। পুলিশ এই ব্যাপারে কি করে সেটার উপর আমার নজর থাকবে। তো এই ছিল আজকের একটা ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা, যেখানে সম্পর্কের সমস্ত মর্যাদা জাস্ট একটা চাকরির জন্য শেষ হয়ে যায়। এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন এবং অনেক আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।